ওকে, সো আমরা আমাদের লাস্ট অফলাইন ক্লাসে কভার করছিলাম হলো আপ আনটিল বেস কনভার্সন, বাট বেস কনভার্সনের আমরা একটা বাদ রাখছিলাম অ্যালগোরিদম দিয়ে দেখার জন্য, রাইট? সো ইনিশিয়ালি উই স্টার্টেড উইথ ইন্টিজার রিপ্রেজেন্টেশন, যেটা আমাদেরকে আসলে নাম্বার সিস্টেমে নিয়ে গেছে। নাম্বার সিস্টেম পড়তে গিয়ে আমরা দেখছি যে আমাদের কীভাবে ইন্টারচেঞ্জেবলি বেসগুলোকে কনভার্ট করতে হয়, অ্যান্ড সেটা থেকে আমরা আজকে দেখব হলো একটা ইম্পর্ট্যান্ট অ্যালগোরিদম যেটা আমাদেরকে সেম কনভার্সনেই হেল্প করে, বাট সেটা ডেসিমাল থেকে যে কোনো বেসে আর কি নেওয়া যায় এটা দিয়ে, ঠিক আছে? সো বেস বি অ্যালগোরিদম বলা হয়, এবং বেস বি অ্যালগোরিদম আমরা ইউজ করি হলো used to convert base 10, decimal মানে base 10, right? base 10 to any base, ওকে? সো এটা শুধুমাত্র এই পার্টিকুলার কনভার্সনের ক্ষেত্রে ইউজ হয় যেখানে আমরা বেস 10 থেকে অন্য কোনো বেসে আসলে কনভার্ট করি, ওকে? সো যদি কোনো কারণে আমি এই পার্টিকুলার কাজটা করি যেখানে ধরেন আমি বেস 10 থেকে আমি বাইনারি বেসে যাইতে চাচ্ছি, ঠিক আছে, বেস 2তে, সেক্ষেত্রে বেস বি অ্যালগোরিদমকে বলা হয় বেস 2 অ্যালগোরিদম, ওকে? সো যদি কোনো কারণে অক্টালে কনভার্ট করতে চান সেক্ষেত্রে এটাকে বেস 8 অ্যালগোরিদম বলা হয়, ঠিক আছে? সো কোন বেসে যাচ্ছেন এটার উপরে বেস করে আপনার এই অ্যালগোরিদমের নামটা চেঞ্জ হইতে থাকে, ওকে? সো যে কাজটা আমরা করব, আমরা কিন্তু অলরেডি বাকি যতগুলি কনভার্সন ছিল সেই কনভার্সনগুলো আমরা দেখছি। এনি বেস থেকে আমরা কিন্তু বেস 10-এ আসা অলরেডি লাস্ট ক্লাসে দেখছিলাম, তাই না? সো আমার কাছে যদি এখানে যে কোনো বেস থাকে, ধরেন বি, সো আমরা কী করতাম, আমাদের ফার্স্ট পজিশনটাকে আমরা কনসিডার করতেছিলাম বি টু দি পাওয়ার 0, পরেরটাকে বি টু দি পাওয়ার 1, ওকে? অ্যান্ড দেন এখান থেকে যদি আপনি y মাল্টিপ্লাইড বাই বি টু দি পাওয়ার 0 প্লাস এক্স মাল্টিপ্লাইড বাই বি টু দি পাওয়ার 1 করেন, তাহলেই যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালুটা হবে আপনার ডেসিমালে, রাইট? সো এটা আমাদের ডেসিমাল কনভার্সন ছিল, এনি বেস টু নিচে বেস 10। এখন বেস 10 থেকে আমি আসলে অন্য বেসে যাইতে চাচ্ছি। এখন এই কাজটা আমরা যেমনি করি, ফার্স্টে গিভ মি আ মোমেন্ট, একটু কাজ করে নিই। দেওয়া আছে যে এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করতে হবে যে 101, এটা আপনার ধরেন ডেসিমালে দেওয়া আছে এবং আপনাকে জিজ্ঞেস করতেছে যে এটা আসলে বাইনারিতে কত হবে, ঠিক আছে? অবভিয়াসলি আমরা বিট দিয়ে একটা একটা করে করতে পারি, বাট বেস বি অ্যালগোরিদমে আমরা যেটা করব, আমরা আসলে ম্যানুয়াল লেবার থেকে বেরোয় আসতে চাচ্ছি, ঠিক আছে? এমন একটা সিস্টেম আসলে ক্রিয়েট করতে চাচ্ছি যেখানে বেসের ভ্যালুটা দিলেই আমাকে ডেসিমালটা আসলে চেঞ্জ করে দেয়, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে যেই পার্টিকুলার আন্ডারলাইং ইকুয়েশনটা ইউজ হয় এটাকে বলে হলো n ইকুয়াল বি কিউ প্লাস এ কে, ওকে? সো এই যে পার্টিকুলার এনটা আছে এই ভ্যালুটা হলো 101, ঠিক আছে? 101কে আসলে এন ধরা হয়। 2 হইলো আপনার এখানে বি, কিউ হইলো আমরা বাই করব, কিউ এর নাম হলো কোশেন্ট, সেটা আমি একটু বাইরে লিখি, ঠিক আছে? সো কোশেন্ট, এবং এই কোশেন্টটা নিয়ে আমাদের কাজ আছে, এ অফ কে হইলো আমাদের রিমাইন্ডার, ঠিক আছে? রিমাইন্ডার। সো তার মানে আসলে এন আসলে কিসের মতো দেখতে লাগতেছে, এন কি আমার ডিভিজারের মতো দেখতে লাগতেছে, আর বি কে কি আমার আসলে ডিভিজারের মতো দেখতে লাগছে, ঠিক আছে? ডিভিজার, ডিভিডেন্ড, ঠিক আছে? এরকম। সো এখন আমার কাজ হবে যে আমি চাচ্ছি আমার যে নাম্বারটাকে আমি ধরেন বেস 2-তে আসলে কনভার্ট করতে চাই, এটাকে আমি
ওই পার্টিকুলার বেস দিয়ে আসলে ডিভাইড করতে করতে যাব। সেজন্যই এখানে বলা যে 101কে আমরা ডিভিডেন্ড হিসেবে কনসিডার করতেছি, আর যে বেসটা নিয়ে আমাদের কাজ আছে সেই বেসটাকে আমরা আসলে ডিভিজারের মতো করে কনসিডার করতেছি। তার মানে ডিভিডেন্ডকে ডিভিজার ভাগ করে। সো n উইল বি ডিভাইডেড বাই b সিকুয়েন্সিয়ালি করতে করতে আপনি আসলে ততক্ষণ পর্যন্ত যাবেন যতক্ষণ পর্যন্ত we will continue until quotient becomes 0। ঠিক আছে, সো আমরা এই পার্টিকুলার কাজটা করতেই থাকবো, ভাগ আমরা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার কোশেন্টের ভ্যালু 0 না হয়ে যায়। ঠিক আছে, কোশেন্টের ভ্যালু যখন 0 হয়ে যাবে দেন উই স্টপ। ওকে, সেটা আমাদের স্টপিং পয়েন্ট। সো তাইলে আমি একটু আমাদের যে ভ্যালুগুলো আছে এগুলো সব একটু এখানে বসাই, যে n এর ভ্যালু আসলে কত। n এর ভ্যালু ইজ 101, আমার বেসের ভ্যালু দেওয়াই আছে 2 মাল্টিপ্লাইড বাই কোশেন্ট হবে, আমি এখন তো ভাগ করি নাই, প্লাস এখানে রিমাইন্ডারের ভ্যালু বসবে। ঠিক আছে, সো তার মানে এটা আমি ডিভাইড করতে হবে যতক্ষণ পর্যন্ত এই কিউ এর ভ্যালুটা আমার আসলে 0 না হয়। 0 হইলে উই স্টপ। সো শুরু করি তাইলে। তো প্রথমবার যখন 2 দিয়ে আপনি 101কে ভাগ দিবেন, আপনি পাবেন হইল অবশ্যই 50, কোশেন্টের ভ্যালু 50, রিমাইন্ডার আসবে আপনার জন্য 1। সো আলটিমেটলি এটাই কিন্তু ইকুয়েশনটা দেখেন, 50 দুগুণে 100 প্লাস 1, 101ই আসতেছে। সো এই ইকুয়েশনটা ঠিক আছে। এখন আপনি কন্টিনিউ যে করবেন নেক্সট বারে আপনার যে কোশেন্টের ভ্যালুটা থাকবে, দিস বিকামস ইউর নিউ ডিভিডেন্ড। ঠিক আছে, সো 50 হয়ে যাবে, দেন ইউ কন্টিনিউ, যে 2 আপনার সবসময় ডিভিজার হিসেবে থাকতেছে, দেন আপনার কোশেন্টের ভ্যালু কত আসবে 25, রিমাইন্ডার কোনো থাকবে না, 0। এখনও কোশেন্ট 0 হয় নাই, সো 25 বিকামস ইউর নিউ ডিভিডেন্ড, 2 মাল্টিপ্লাইড বাই 12, 12 দুগুণে 24 সাথে 1। ঠিক আছে, সো যতক্ষণ পর্যন্ত না এই পার্টিকুলার ভ্যালুটা আপনার জন্য 1 হয়ে আসে, 0 হয়ে আসে, আপনি করতে থাকবেন। সো 12 নেক্সট বার, সো 2 মাল্টিপ্লাইড বাই 6 প্লাস 0, তারপরে এখনও হয় নাই, সো 6 ইজ 2 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস 0, 3, সো 3 ইজ ইকুয়াল 2 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 1, এখনও কিন্তু কোশেন্ট 0 হয় নাই, তার মানে 1 নিয়ে কাজ হবে নেক্সট বার। সো 2 মাল্টিপ্লাইড বাই 0 প্লাস 1। ওকে, সো এই হলো পুরো কাজ যেটা আমরা এখানে করব। এখন এই পার্টিকুলার জায়গায় কোশেন্ট যেহেতু 0 হয়ে গেছে, কোশেন্ট বিকামস 0, তার মানে ইউ স্টপ। ঠিক আছে, এখন শেষ করার পরে যে রিমাইন্ডারগুলো আছে এগুলো তো আমরা অলরেডি রিজার্ভ করে রাখছি। সো এই রিমাইন্ডারগুলাই আপনাকে আসলে এখন বাইনারি ভ্যালুটা দিবে। সো রিমাইন্ডারগুলোকে যদি নেন, রিমাইন্ডারের ভ্যালুগুলা জাস্ট নিচে থেকে উপরে নিলে যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলাই রিভার্সে যদি নেন আপনার বাইনারি ভ্যালু আপনাকে আসলে প্রোভাইড করবে। সো আমার কাছে কি আসতেছে 1100101, 1100101, এটা হলো আপনার এখানে ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। ঠিক আছে, সো আমার আসলে আলটিমেটলি বেস বি ইউজ করার কাজটা কি, আমি আসলে আমার ম্যানুয়াল লেবার কমাতে চাচ্ছি, কম্পিউটারকে আসলে বুঝাইতে চাচ্ছি। সো আমার কাছে যদি এই পার্টিকুলার ইকুয়েশনটা থাকে, আমি যদি একটা লুপ বানাই, যে লুপটা হলো যতক্ষণ পর্যন্ত না কিউ এর ভ্যালু 0 হয় ততক্ষণ পর্যন্ত চলে, এবং এই রিমাইন্ডারগুলো আসলে সে রিজার্ভ করে রাখে। ঠিক আছে, সো রিমাইন্ডারগুলো যেহেতু আপনার লাগবে পড়ে যায়, রিমাইন্ডারগুলি চাইলে আপনি কোনো একটা অ্যারের মধ্যে সেভ করে রাখতে পারেন, রাইট? অ্যারের মধ্যে সেভ করে রেখে রিভার্স অ্যারে যেটা পাবেন সেই রিভার্স অ্যারেটাই আপনার জন্য হবে হলো ওই বাইনারি ভ্যালু। ঠিক আছে, সো এটা আসলে এই বা পার্টিকুলার কনভার্সন সিস্টেমে আসলে বসানোর চেষ্টা করা হয়েছে। এখন সবসময় যে আপনার কাছে শুধুমাত্র হোল নাম্বার থাকবে এরকম নাও হতে পারে, আপনার কাছে এটার সাথে সাথে এখানে ফ্র্যাকশনাল ভ্যালু থাকতে পারে। ঠিক আছে, 101.96 আসছে, সো 101 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হইলো এটা, বাট যখন আপনার ফ্র্যাকশনাল ভ্যালু থাকবে আপনাকে মাল্টিপ্লাই করে করে আসলে বাইর করা লাগবে। ঠিক আছে, সো 0.96 মাল্টিপ্লাইড বাই আপনার যে ভ্যালু আছে 2, যে বেসটা আছে সেই বেসটা দিয়ে আপনি আসলে এখানে মাল্টিপ্লাই করবেন। বেস কত বেসে যাইতে চাচ্ছেন? বেস 2তে যাইতে চাচ্ছেন, রাইট? সো দিস ইজ ইয়োর। এখন কতক্ষণ পর্যন্ত আমি এই কাজটা করব, এই অপারেশনটা কতক্ষণ চলবে? এই কাজটা করবেন হলো কন্টিনিউ until fraction part, ঠিক আছে, fraction part becomes 0। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ফ্র্যাকশন পার্ট আপনার 0 হয়ে আসে। এখন ফ্র্যাকশন পার্ট বলতে কোনটাকে বোঝায়? এই যে পার্টিকুলার জায়গায়
0.96 আছে, এই পার্টিকুলার ফ্র্যাকশন পার্টটা 0 হয়ে গেলে উই স্টপ। ঠিক আছে, সো আমরা এখন 0.96কে যখন 2 দিয়ে গুণ দিচ্ছি উই গেট 1.92। সো অবশ্যই আমার এই যে পার্টিকুলার পার্ট আছে এটা 0 হয় নাই, সো এই পার্টিকুলারটার সাথে আমি 2 গুণ দেবো। আমি কিন্তু 1.92-র সাথে গুণ দিচ্ছি না, আমি 0.92-র সাথে আসলে 2কে গুণ দিচ্ছি। ঠিক আছে, সো উই গেট 1.84। এখনও আমার এটা 0 হয় নাই, সো মাল্টিপ্লাইড বাই 2, সো গেট 1.68। এখনও আমার এটা 0 হয় নাই, সো উই কন্টিনিউ। এখন এত দরকার নেই, 3 ঘর পর্যন্ত দিলেই আপাতত এনাফ। ঠিক আছে, সো 0.96-এর যেই ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু সেটা হলো 0. আচ্ছা, এটা আমরা কিভাবে নেই, আমার এখানে যে হোল নাম্বারগুলি এখানে প্রিজার্ভ হয়েছে না, এটা আমরা আসলে উপর থেকে নিচে নেওয়া লাগবে। ঠিক আছে, সো 111, ওকে, সো 0.111, ওকে। সো এটা হলো আপনার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। আচ্ছা, পুরোটা তো আপনি বাইর করতে পারেন নাই, সো ইট জাস্ট কন্টিনিউস আর কি। ঠিক আছে, সো এটা যদি হয় তাহলে আপনার ভ্যালু দাঁড়াচ্ছে 00101.111 কন্টিনিউ। এখন আপনার যদি এরকম ফ্র্যাকশনাল ভ্যালু থাকে এটা কিন্তু ক্যালকুলেটারে আপনি বাইর করতে পারবেন না, আপনাকে এটা এইভাবেই করা লাগবে। ঠিক আছে, মানে আমাদের নর্মাল ক্যালকুলেটারে কিন্তু এই ফ্র্যাকশনাল ডেসিমালকে আপনার বাইনারিতে কনভার্ট করে দেয় না, ওকে, বাট কম্পিউটারে তো আমি এটা ইজিলি করতে পারবো, রাইট? সো আমি প্রত্যেকবার এই মাল্টিপ্লিকেশনগুলো করে আমার হোল নাম্বারটা আমি রিজার্ভ করে রাখলেই এটার যে লিনিয়ার অ্যারেটা রাখতেছেন ওইটা আপনি যদি প্রিন্ট দিয়ে দেন সেক্ষেত্রে আপনি আপনার বাইনারি ভ্যালু পাই যাবেন। ওকে, সো এটা গেল আমাদের কাজ। সো আমার যদি এই পার্টিকুলার বেস কনভার্সনটা জানা থাকে সেক্ষেত্রে আমি যে কোনো বেসে আসলে ডেসিমাল থেকে কনভার্ট করতে পারবো। এবং এরকম না, আপনাকে যত ধরনের আমি কনভার্সন শিখাইছি এটা এই দুইটা কনভার্সন যদি আপনি মনে রাখতে পারেন, একটা হলো বেস বি, একটা হলো এটা, এই দুটো কনভার্সন জানলে সবগুলো একসাথে করা সম্ভব। আপনি 16 থেকে 8-এ যাবেন, কি করা যায় আপনার, আমরা এইভাবে দেখাইছিলাম আপনাদেরকে যে 16কে আপনারা ফার্স্টে 4-এর গ্রুপিং করবেন, 4-এর গ্রুপিং থেকে 3-এর গ্রুপিং করবেন, তারপরে ওইটা ইট বিকামস অক্টাল। এটা না করে আপনি 16কে কি করতে পারেন, 16কে আপনি কনভার্ট করতে পারেন 10-এ। 16 কেমনে 10-এ কনভার্ট করবেন, এই যে এই ওয়েতে 10-এ কনভার্ট করবেন। 10কে তারপর আপনি কি করতে পারেন, বেস 8 অ্যালগোরিদম ইউজ করতে পারেন। সো বেস 8 অ্যালগোরিদম যদি হয় সেক্ষেত্রে শুধুমাত্র চেঞ্জেস কোথায় হবে, আপনার বেসটা 2 না হয়ে যাবে 8। সো পুরা জায়গায় 2 এর জায়গায় হবে আপনার 8। যদি বেস 16 হয়, বেস 5 হয়, সেক্ষেত্রে আপনার সবগুলি এই বি এর ভ্যালু শুধুমাত্র 5 হবে, আর বাকিগুলো তো আপনার করতেই হবে। কোশ্চেনটা রিমাইন্ডারের ভ্যালু তো আপনার বাইর করতে হবে প্রত্যেক স্টেপে। ঠিক আছে, দেন 10 থেকে ইউ ক্যান গো টু 8 উইথ বেস বি। ঠিক আছে, সো বেস বি অ্যালগো। ঠিক আছে, তো যে কোনোটাই করা সম্ভব। বলেন স্যার, এই এই মানে এই প্রসেসটা অন্যভাবে কি করতে পারবো, মানে এই ফর্মুলা দিয়ে কি করতে হবে? আর কি প্রসেস আছে? স্যার, ডিভাইড বাই টু, ওয়ানকে আমি 2 দিয়ে ডিভাইড করবো, তারপরে যে রিমাইন্ডারটা আসবে ওটা পাশে লিখে রাখবো। ও না, ওইটা তারপরে ওইটা ওইটা আমরা উই কনসিডার ইট অ্যাজ ম্যানুয়াল। আপনার কম্পিউটার কেমনে কাজ করতেছে প্রত্যেক ইটারেশনটা দেখাইতে হবে। আমি যেটা বললাম যে এই পুরাটা আলটিমেটলি একটা লুপের মধ্যে আছে, সো প্রত্যেক ইটারেশনের ভ্যালু সিমুলেট করতে হবে পেজ বি দিয়ে যদি করতে বলে। ঠিক আছে, সো এভাবেই করতে হবে, এই ইকুয়েশনটা দিয়েই করতে হবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি এরকম করতে চাচ্ছেন যে 50, তারপর এখানে এটাকে 1কে রিজার্ভ করবেন, তারপর এটা এরকম করার দরকার নেই, রাইট? সো আমরা যেটা আইসিটি করার সময় পড়ছি আর কি, দরকার নেই। সো আমরা আলটিমেটলি কম্পিউটার কীভাবে প্রত্যেক ইটারেশনে কাজ করতেছে এটা হলো মেইন কাজ। ওকে, এভাবে করব। সো গেল, সো আমাদের ইন্টিজার রিপ্রেজেন্টেশনে বেসের কনভার্সন আমাদের ডান। এখন এটা ছাড়াও মাঝে মাঝে আমাদের কাছে অনেক বড় বড় নাম্বারস আছে যেগুলা অবভিয়াসলি দোজ আর অলসো ইন্টিজার্স, এবং সেগুলোকে আমার যখন কনভার্ট করা লাগে আমি আসলে সেগুলি কীভাবে কনভার্ট করব সেটা হলো এখন দেখব। সো ধরেন আমার কাছে 500 টু দি পাওয়ার 250 আছে। ঠিক আছে, জিজ্ঞেস করতেছে যে এটাকে যদি 31 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কত আসবে, এটা জিজ্ঞেস করতেছে। ঠিক আছে, তো এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু
বুঝতে পারছি আমি মড কেমনে বাইর করে, ডিভাইড করার পরে রিমাইন্ডার খুঁজে বের করে, বাট ফার্স্টে তো আমার এই নাম্বারটা কম্প্রিহেন্ড করা লাগবে, তাই না? এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে কম্প্রিহেন্ডেবল না, 500 টু দি পাওয়ার 250 আসবে না কিছুই, সো এরর পাবেন। সো এইটা যদি বের করা না যায় তারপরে তো আমি ডিভাইড করব, মাইনাস করব, পাবো আমি ভ্যালু, কিন্তু সেটা করা যাচ্ছে না। সো এই কাজটা করার জন্য যেরকম আমরা যেটা বলি যে মড বাইর করতেছি অ্যান্ড যে এক্সপোনেন্ট ভ্যালুটা আছে দিস ইজ টু লার্জ অফ আ নাম্বার, হ্যাঁ। সো সেজন্য এই টেকনিকটাকে আমরা বলি হলো মডিউলার এক্সপোনেন্সিয়েশন, ঠিক আছে, মডিউলার এক্সপোনেন্সিয়েশন বলা হয়। এখন এই মডেলের এক্সপোনেন্সিয়েশনে কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন এটার মডেল ভ্যালু আপনার হলো বাইর করে দেয়। ওকে, সো ধরেন আমরা একটা ছোট ভ্যালু নিয়ে স্টার্ট করি, সেটা হলো 3 to the power 144 mod 100, ঠিক আছে, এটা বাইর করতে হবে। সো যদিও এটা কম্প্রিহেন্ডেবল বাট তাও অনেক বড় ভ্যালু। সো আমি এটা ধরেন কাজ করতে চাইলে আমার ফার্স্ট স্টেপ হবে যে প্রথমে যে পাওয়ারটা নিয়ে আপনি কাজ করতেছেন, যে এক্সপোনেন্টটা নিয়ে আপনি কাজ করতেছেন, সেই এক্সপোনেন্টের আসলে আপনার বাইনারি ভ্যালু বাইর করতে হবে, ঠিক আছে। সো এখানে এটা হলো আমার এক্সপোনেন্টটা, ওকে। সো এটার আমার আসলে বাইনারি ভ্যালু বাইর করতে হবে, ঠিক আছে, বেস 2, ওকে, বেস 2 বাইর করা লাগবে। এখন এই কাজটা যদি আপনাকে ডিরেক্টলি আমি এই ধরনের কোনো একটা কি বলে এক্সপোনেন্সিয়েশন বাইর করতে বলি, আপনার বেস 2 এর কনভার্সনটা আলাদা করে দেখাইতে হবে না, মানে ম্যানুয়ালি আপনাকে বেসে কনভার্ট করাটা আমার দেখানো লাগবে না, আনলেস কোয়েশ্চেন এক্সপ্লিসিটলি বলতেছে যে যে এক্সপোনেন্টের কথা বলছি এটা তো আপনার নিতেই হবে বাইনারিতে, আপনি এটা বেস বি অ্যালগরিদম দিয়ে নেন, ঠিক আছে, অথবা শো আস দি কনভার্সন প্রসেস, এটা যদি না বলে ইউ ক্যান জাস্ট গো উইথ ক্যালকুলেটর। বাট সাধারণত এই কোয়েশ্চেনগুলো একটা ফলো আপ কোয়েশ্চেনের হয় আর কি, যে আপনি না 3 এর ভ্যালু জানবেন, না 144 এর ভ্যালু জানবেন, না এটার ভ্যালু জানবেন, বা কোনো একটার ভ্যালু অজানা থাকতে পারে। তো ওপরের কোনো একটা ধরেন কোয়েশ্চেন আপনি সলভ করে আসলে ধরেন এটার ভ্যালু আপনি পাবেন, ঠিক আছে, সো এরকম হয়। সো সেক্ষেত্রে ওইভাবে আপনি ভ্যালুগুলো বাইর করে নেবেন, বাট এই কনভার্সনটা যদি দেখাইতে না বলে আপনার দেখানোর দরকার নেই, ঠিক আছে, আপনি এটা ক্যালকুলেটরে বসাইলেই হয়ে যাবে। সো আমরা যদি 144 এর 144 এর আপনি যদি বাইনারি বাইর করেন, বাইনারি ইজ 1001 চারটা 0, ঠিক আছে। সো এটাকে আসলে যখন আপনি বেসে কনভার্ট করে মানে যে এক্সপোনেন্টটা আছে পাওয়ারটাকে যখন আপনি অলরেডি বাইনারিতে কনভার্ট করে ফেলছেন, এখন আপনার কাজ হবে যে কিছু স্টেপ আমরা ফলো করব, এদের প্রত্যেকটা বিট আমাদের জন্য এখন জরুরি, ঠিক আছে, বাইনারি যেই নাম্বারটা পাইছেন এটার প্রত্যেকটা বিট আপনি আলাদা আলাদা করে লিখে নেবেন। ওকে, সো প্রত্যেকটা বাইনারি বিট আপনি আলাদা করে লিখছেন। এখন আমার কাজ হবে, আমাকে আমরা জানি যে আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছি যে এরকম কোনো নাম্বার কি আমি পাবো কি না যেটার সামনে আসলে 5টা 0 আছে, এটার কিন্তু কোনো মানে নাই, তাই না? আমার 52.62 এরকম কোনো নাম্বার আমার কাছে আসতেছে, 52 এর সামনে আমি যদি এখন 4টা 3টা 0 বসাই, এটার যেরকম কোনো মানে নেই। ফ্র্যাকশন যে পার্টটা আছে এটা টেলিং জিরোর আসলে কোনো ভ্যালু নাই, ওকে। সো তার মানে আমি বাইনারিতেও যদি নেই, কখনো আমার স্টার্টিং যেই বিটটা আছে দিস কান বি 0, এটা সম্ভবই না, ঠিক আছে। সো কোনো না কোনো একটা নাম্বার আমাকে মানে এখানে 1ই হইতে হবে, বাইনারিতে তো আছেই 2টা ডিজিট, সো 0 যেহেতু হইতে পারবে না 1ই হবে এখানে। সো কোনো না কোনো ডিজিট হইতে হবে টু মেক ইট লাইক আ ভ্যালিড বাইনারি নাম্বার, কারণ ওই বিটগুলো তো তাইলে শুধু শুধু পড়ে থাকতেছে, এখানে যদি আরও কয়েকটা 0 থাকতো, এই সবগুলি কি ইউজলেস, সো এগুলো আমার দরকার নেই। সো 1 দিয়েই শুরু হবে সবসময়। সো আমার কাজ হবে যে প্রথম যে বিটটা আছে প্রথম বিটে সবসময় আমরা তো এটাকে বেস বলি, ঠিক আছে, কারণ এখানে আসলে দুই ধরনের বেস হয়ে যাচ্ছে, আমরা তো বেস কনভার্সন দেখে আসছি এতক্ষণ, বাট যখন আমরা এক্সপোনেন্সিয়েশনের কথা বলি এটাকে আমরা বেস, এটাকে আমরা পাওয়ার বলি, ঠিক আছে। সো এখানের বেস বলতে আমি নিচের বেসটাকে বোঝাচ্ছি। সো এই বেসের ভ্যালুটাই আমরা আসলে ফার্স্টে এসে বসে যাবে, ঠিক আছে। সো বেসের ভ্যালুটা ফার্স্ট এখানে বসাইলাম। সো এটার যে কাজটা আছে, সো আমার এখানে এই বেসটা বসানোর পরে যে আমার ফলোয়িং যে বিটটা আছে, যে আমি সামনে যে যাচ্ছি আমার সামনের বিটটা আসলে কত, ঠিক আছে। যেটা বললাম প্রথম বিটটা তো সবসময় 1ই হবে,
বাট তার পরের বিটটা কত এটা হলো আমাদের মেইন। সো তার পরের বিটটা যদি 0 হয় তাহলে আমরা আসলে ফলো করব হলো এরকম যে আমার এই পার্টিকুলার জিনিসটা ফলো করতে হবে যে প্রিভিয়াস ভ্যালু বলতে এই যে এই ভ্যালুটা, ঠিক আছে, প্রিভিয়াস ভ্যালুর স্কোয়ার মড ওকে ডিভিজার, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের এখানে ডিভিজার কত 100, ওকে এটা আমাদের ডিভিজার, ওকে। সো এটা কাজ করব যখন আমার বিট হইল 0, ওকে। সো এখানে আমি 0ই পাচ্ছি, আমার ফলোয়িং বিটটা তো 0ই, ওকে। তো 0 হইলে আমার কাজ হবে যে প্রিভিয়াস ভ্যালু উইচ ইজ 3 এটার স্কোয়ার mod 100, so 9 mod 100 is 9, রাইট। 100কে 4 না করলে তো অন্য ভ্যালু পাবেন না, ছোট থাকলে সবসময় মানে 100 চেয়ে ছোট থাকলে ওইটাই মডের ভ্যালু হয়ে যায়। সো ভ্যালু হলো 9, তারপরেরটা এটাও 0, তার মানে এটাতেও আপনি ফলো করবেন হলো প্রিভিয়াস ভ্যালু কত 9 mod 100 and your value is 81, so 81 আপনার বসে যাবে এই ঘরে, ঠিক আছে। নেক্সট ফলো আপ যে বিটটা আছে এটার 0 নাই, এটা এখন 1, রাইট। সো 1 যদি হয় তাহলে আপনার একটা কাজ আছে, সেটা হলো যে এই কাজটা তো হবেই যেটা এখানে করছেন, এই কাজটা হবে, বাট এটার সাথে আপনার আরও একটা কাজ করতে হবে এক্সট্রা। এইটার যে ভ্যালু আসবে এটাই আপনি বসাইতে পারবেন না, ঠিক আছে। তো এখানে যদি ভ্যালু আসে ধরেন কি ধরবো, এখানে ভ্যালু আসলে এক্স, ঠিক আছে, এই এক্সটাই আপনি তো এতক্ষণ এখানে বসে দিচ্ছিলেন, তাই না। এটা করা যাবে না, এক্স এর সাথে আপনাকে এখন মাল্টিপ্লাই করা লাগবে বেস, তারপরে আপনি মড করবেন এবং যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালুটা আপনার বসাইতে হবে, বোঝা যাচ্ছে। সো এটা হবে আপনার যখন 1 থাকবে, ঠিক আছে। সো এটা আপনি বসাবেন, এখানে যে ভ্যালুটা আসবে সেটা আপনি বসাবেন, ওকে। সো আসি এবার আমি যেহেতু 1 পাইছি, লেটস ইমপ্লিমেন্ট। সো আমার প্রিভিয়াসটার ভ্যালু কত 81, রাইট। সো 81 এর স্কোয়ার mod 100, রাইট। সো এটার ভ্যালু আসতেছে আমার জন্য 61, বাট এই 61টা আমি বসাইতে পারবো না। সো যেটা করব 61 মাল্টিপ্লাইড বাই আমার যে বেস 3, সো 3 মাল্টিপ্লাই করব mod 100, সো এটার ভ্যালু আসতেছে আমার জন্য 183 mod 100, রাইট। সো আমার ভ্যালু 83 আসতেছে, ওকে। সো এবার এই 83টা আমি আসলে বসাবো কোথায়, এখানে বসাবো, বোঝা যাচ্ছে। সো 1 এর জন্য আপনি একটা এক্সট্রা স্টেপ আপনাকে আসলে ইউজ করতে হবে, আর 0 থাকলে এই পার্টিকুলার কাজটা আপনি করতে থাকলেই আপনার ভ্যালু আসবে। এখন 83 যখন চলে আসছে, ফলো আপ সবই কিন্তু 0, তার মানে প্রত্যেকটাতেই আপনার আসলে এই পার্টিকুলার যেই টেকনিকটা আছে এটা ইউজ করতে হবে। সো নেক্সট বার 83 এর স্কোয়ার mod 100, সো এটার ভ্যালু আসতেছে আপনার 89, সো 89 বসে যাবে, ওকে। নেক্সট বার 89 এর স্কোয়ার mod 100, সো এখানে ভ্যালু চলে আসতেছে আপনার 21, রাইট। 21 এখানে বসে যাচ্ছে। নেক্সট বার ফলো আপটা কত, ফলো আপ স্টিল 0, সো 21 স্কোয়ার mod 100, ভ্যালু হচ্ছে 41, সো 41 বসে যাবে। নেক্সটটা 0, সো 41 স্কোয়ার mod 100 gives us 81, সো লাস্টে 81 বসে যাবে। এখন এই লাস্ট বিটে যখন আপনি চলে আসছেন, দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর রিমাইন্ডার আর কি, যে রিমাইন্ডারটা আপনি আসলে খুঁজতেছিলেন, এখানে মড করতেছেন তার মানে রিমাইন্ডার খুঁজতেছেন, রাইট। সো 81 বিকামস ইয়োর রিমাইন্ডার অফ হোয়াট, রিমাইন্ডার অফ দিস, ঠিক আছে। সো 3 টু দি পাওয়ার 144 mod 100 এর ভ্যালু হলো 81, ঠিক আছে, ভাগশেষ 81 আসবে। সো যদিও এটা কম্প্রিহেন্ডেবল, মানে এটা যদি কম্প্রিহেন্ডেবল নাও হয় ক্যালকুলেটারে, বাট তাও আপনি কিন্তু এটা রিমাইন্ডার খুঁজে পেয়ে গেছেন ইউজিং দিস টেকনিক। সো মডেল এক্সপোনেনশিয়েশন আপনাকে হলো রিমাইন্ডারটা খুঁজে বের করে দেয় যে কত হবে, এরকম লার্জ ইন্টিজারগুলার, বড় ইন্টিজারগুলার এক্সপোনেন্ট আপনাকে বের করে দেয়। সো এই পার্টিকুলার স্টেপগুলো যদি ফলো করেন এটা তাহলেই ইনশাল্লাহ পারা যাবে, ওকে। ফলো আপ বিটগুলো খুঁজবেন, ফলো আপ বিটের ভ্যালু যত হয় সেটা নিয়ে, কারেন্ট বিট কিন্তু না, ঠিক আছে। আমি কিন্তু সামনের বিটগুলো আমি আসলে দেখতেছি। সেমভাবে এটা আপনারা নিজেরা ট্রাই করতে পারেন।
ওকে, সো 250 আসলে আপনার ডেসিমাল টু বাইনারি, সো এখানে যদি 255, সো 255 না কত ছিল, 250, ওকে। সো এই যে এটা হলো আপনার বাইনারি ভ্যালু, ঠিক আছে। এবং দেখেন কখনোই বাইনারির সামনে কিন্তু জিরো আসবে না, ওকে। সো বাইনারি যে ভ্যালু সামনে ওয়ানই থাকবে আপনার। সো দেন কপি করেন, কপি করে তাহলে আমার এখানে ভ্যালু আসতেছে এটা, ঠিক আছে। সো 250 ইকুইভ্যালেন্ট বাইনারি, রাইট, 250 ইকুইভ্যালেন্ট বাইনারি ইজ দিস, রাইট। সো এটাই হবে আপনার ওই বিটের নাম্বারগুলো। সো বিটের নাম্বারগুলোতে আপনি যদি জাস্ট এই পার্টিকুলার কাজটা ফলো করেন এবং আপনার ডিভিজার যদি 31 হিসেবে রাখেন, এখানে আপনার রিমাইন্ডারের ভ্যালু চলে আসবে, ঠিক আছে। আই হোপ পারা যাবে। এবং এই দুইটা খুবই কমন কোয়েশ্চেন, যেটা আসলে যে ফলো আপ কোয়েশ্চেনগুলো ইউজ করে করে আসলে আমরা করি। এই যে দুইটা, বেস বি অ্যান্ড মডুলার এক্সপোনেনশিয়েশন, both are representing integers. One is a very large integer, another one is converting base 10 to any other available bases, ঠিক আছে। সো এই দুটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, বেসের পাওয়ার কি অলওয়েজ ডেসিমালে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা ধরেই নিতে হবে যে আমার এখানে যা থাকবে সব ডেসিমালে আছে, ঠিক আছে। ওকে। যেটা বললাম, যদি কোনো কারণে এরকম হয় যে আপনি আসলে ফলো আপ কোনো কোয়েশ্চেনের আসলে ভ্যালু হলো এটা 3144, তখনও দেখা যাবে যে আপনি যেই পার্টিকুলার বেসের ভ্যালু যাই পাইছেন, যেরকম অক্টালে যদি 78 পান এবং বলে যে এই 78টাই হলো আপনার এখানে বেস হবে, 78 কিন্তু আপনার মানে এই দুইটা ডিজিট কিন্তু আপনার ডেসিমালেও প্রোভাইড করা আছে, ঠিক আছে। সো 78কে আপনার এখন আবার ডেসিমালে শিফট করার দরকার নেই, আপনি অ্যাজ ইট ইজ 78 বসে ধরে নেবেন যে এটা পুরাটাই ডেসিমালে আসছে, ঠিক আছে। আনলেস এক্সপ্লিসিটলি কোনো কিছু বলা আছে যে 78 শুড বি কনভার্টেড টু ডেসিমাল অ্যান্ড এভরিথিং, ওকে। বাট এই পার্টিকুলার টেকনিকটা শুধুমাত্র ডেসিমালের উপরে আসলে অ্যাপ্লাই করি, অন্য কোনো বেসে না। ওকে স্যার। এবার আসেন যে we're done with integer representation, এখন আমরা দেখব হলো আমাদের divisibility। সো এটা আমাদের কোনো আননোন টপিক না, আমরা নর্মালি ডিভিজিবিলিটি বলতে জানি যে ভাগ যায় না কিনা এটা আপনি আসলে খুঁজতেছেন, অথবা কোনো একটা নাম্বার আসলে মাল্টিপল কিনা অন্য একটা নাম্বারের, এটা আপনি আসলে খুঁজেন, রাইট, ডিভিজিবিলিটি দিয়ে। সো নর্মাল একটা কথা এটার সাথে আসলে আমাদের অ্যাসোসিয়েটেড, সেটা হলো সবসময় ডিভিশন, ঠিক আছে। সো ডিভিশন যদি এখানে আমার ইনক্লুডেড থাকে, তার মানে আমি আসলে যে কাজটা বুঝি এখান থেকে যে ধরেন আপনার কাছে যদি দুইটা নাম্বার থাকে, এফ এ বি, এই দুইজনকেই আপনি ইন্টিজার হিসেবে, অবশ্যই আমি ডিসক্রিট পড়তেছি, বেশিরভাগ ইন্টিজার নিয়ে কথাবার্তা হবে। ইফ এ বি আর ইন্টিজার্স অ্যান্ড এ ডিভাইডস বি, ঠিক আছে, তাহলে আসলে আমরা সাধারণত এই পার্টিকুলার নোটেশনটা ইউজ করতে অভ্যস্ত যে বি ডিভাইডেড বাই এ, তাই না। এটাই আমরা বলি যে এ ডিভাইডস বি, তার মানে কি এ আমার ডিনোমিনেটরে থাকবে, বি আমার ডিনোমিনেটরে থাকবে, আর এটা আলটিমেটলি আমাকে একটা ইন্টিজার বানাই দিবে, তাই না। সি কেও আমার একটা ইন্টিজার হইতে হবে, সি যদি ফ্র্যাকশন হইতো তাহলে বোঝা যায় যে না, এ আসলে বিকে ডিভাইড করতে পারতেছে না, ঠিক আছে। তো ডিভাইড অথবা ডিভিজিবিলিটি আমরা আসলে ডিফাইন করি ইকুয়ালি যখন ডিভাইড করতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে ডিভিজিবল বলি, তাছাড়া কিন্তু ডিভিজিবল বলা হয় না, ঠিক আছে। এবং এখানে যদি আপনি বিকে রিপ্রেজেন্ট করতে চান, বি ইজ অ্যাকচুয়ালি আ মাল্টিপল অফ এ, ঠিক আছে। যদি এটা সিটা যদি একটা ইন্টিজার হয়, তার মানে এ ক্যান ডিভাইড বি অ্যান্ড বি ইজ এ মাল্টিপল অফ এ, এভাবে লেখা হয়। এখন আমরা এই পার্টিকুলার জিনিসটা লিখে অভ্যস্ত থাকলেও আমরা একটা নতুন নোটেশন আসলে এখন থেকে ইউজ করব। সেই নোটেশনটা হলো এরকম, যে এ এরকম বার বি, এই বারটাকে আমরা পড়ি হইল ডিভাইস। সো আমরা কিন্তু এতদিন ধরে ডিভিজারটাকে নিচে লিখে অভ্যস্ত, তাই না। সো ডিভিজারটাকে আমরা এখন থেকে সামনে লিখবো আর কি, ঠিক আছে। সো আমরা কিন্তু এটাকে আবার এভাবেও লিখতাম মাঝে মাঝে, বি স্ল্যাশ এ, রাইট। সো এটাও কিন্তু আমার আরেকটা রিপ্রেজেন্টেশন টেকনিক, বাট আমি এই কাজটা করতেছি না, আমরা এরকম স্ট্রেট একটা বার ইউজ করি যদি, সেক্ষেত্রে এই বারটাকে পড়া হয় হলো ডিভাইস, ওকে। সো এ ডিভাইডস বি,
এভাবে পড়া হয়। তার মানে এ আমার জন্য এখানে হলো ডিভিজার আর বি হইলো আমার জন্য এখানে ডিভিডেন্ড, তাই না? ওকে, সো এই পার্টিকুলার নোটেশনে আমরা এখন থেকে ইউজ করব, এবং এটা নর্মালি ধরেন 3 কি 12কে রিপ্রেজেন্ট 12কে ডিভাইড করতে পারে নাকি, এটাই। সো ইয়েস, 3 ডিভাইডস 12, এভাবে পড়া হয়, 3 ক্যান ডিভাইড 12। যদি আপনি বলেন 7, নো, 3 ক্যানট ডিভাইড 7, সো সেক্ষেত্রে উই জাস্ট ক্রস ইট আউট, 3 ক্যানট ডিভাইড 7, এভাবে পড়া হয় আর কি। সো আমরা নতুন নোটেশন দিয়ে আসলে এখন থেকে কাজগুলো করব। সো এটা যদি আমাদের ডিভিশনের বেসিক হয়, আমাদের এই ডিভিশনের উপরে বেস করে আমাদের আসলে কিছু থিওরেম আছে, ঠিক আছে? সো এই থিওরেমগুলো আসলে যে জিনিসগুলো স্টেট করে আমরা এগুলি জানি ফর ডিভিজিবল হইলে যে জিনিসগুলি হয়, বাট যখন আমাদেরকে কোনো কিছু প্রুফ করতে বলে যে আসলেই বলেন এটা কি আসলে ডিভিজিবল কিনা, ইউ ক্যান গো থ্রু দি এন্টায়ার নাম্বার লাইন টু প্রুভ ইট, রাইট? যেটা আমরা আগের থিওরেম, আমরা আগের প্রুফগুলোতেও দেখছি। সো সেই জিনিসটাকে জেনারেলাইজ করার জন্য থিওরেমগুলো আমাদেরকে হেল্প করে। সো থিওরেম 1 যেটা বলতেছে, থিওরেম 1 বলতেছে আপনার এ বি সি তিনটাই যদি ইন্টিজার হয়, তিনটে ইন্টিজার নাম্বার হয়, সেক্ষেত্রে কয়েকটা ডিসিশন নেওয়া যায়, ঠিক আছে? ফার্স্ট ডিসিশনটা হইল যে ইফ এ ডিভাইডস বি অ্যান্ড বি ডিভাইডস এ ডিভাইডস সি, তার মানে এ আসলে বি কেও ডিভাইড করতে পারে, এ আসলে সি কেও ডিভাইড করতে পারে, দেন A can actually divide B plus C. So এই যদি ইন্ডিভিজুয়ালি দুটো নাম্বারকে ডিভাইড করতে পারে তাদের যোগফলকেও ডিভাইড করতে পারবে। 3 can divide 6, 3 can divide 9, so 3 can divide 6 plus 9, which is 15. 15 কেও ডিভাইড করতে পারবে, এটাই বলতেছে আর কি। সেকেন্ডে বলতেছে যে যদি A divide B, এ বিকে ডিভাইড করতে পারে, তাহলে বি এর কি যে কোনো মাল্টিপলকেও ও আসলে ডিভাইড করতে পারবে না, আমরা জানি। সো দেন এ আসলে যদি বি এর সাথে যাই কিছু আপনি আসলে মাল্টিপ্লাই করেন না কেন, সেটাকে আসলে ডিভাইড করতে পারবে, ঠিক আছে? সো 3 ডিভাইডেড বাই 3 যদি 6 কে ডিভাইড করতে পারে, দেন 3 ক্যান ডিভাইড বাই 10, এর সাথে 60 গুণ দিলেও যা হবে, যাই গুণ দেন না কেন সেটাকে আসলে 3 ডিভাইড করতে পারবে, ঠিক আছে? কারণ অবভিয়াসলি a portion of this number is divisible by 3, এই জন্য। সো নেক্সট পার্ট, আরেকটা কন্ডিশন হলো যে যদি এ আসলে বিকে ডিভাইড করতে পারে আর বি যদি আবার সিকে ডিভাইড করতে পারে, দেন ইনডাইরেক্টলি এ ক্যান অ্যাকচুয়ালি ডিভাইড সি, রাইট? সো 3 6কে ডিভাইড করতে পারে, 6 18কে ডিভাইড করতে পারে, সো 3 ক্যান অ্যাকচুয়ালি ডিভাইড 18 টু, রাইট? সো এই তো এই বেসিক জিনিসগুলো আমরা জানি, বাট এগুলি যখন প্রুফ করা লাগে, ধরেন আপনাকে বলা হইলো যে হ্যাঁ যদি এরকম হয় 3 6 6 8 3 18, আপনি কিন্তু আসলে সব 6-এর কি দুনিয়ার যত মাল্টিপল আছে সব কিছু আপনার পক্ষে প্রুফে দেখানো সম্ভব না, সো উই শিফট জেনারেলাইজ করে আমরা এভাবে লিখি আর কি। আর আরেকটা করলারি আছে এই থিওরেমটার, সেটা হলো যে এ যদি বিকে ডিভাইড করতে পারে আর এ যদি সিকে ডিভাইড করতে পারে, তাহলে আমরা অলরেডি দেখছি যে এটার যোগফলকে যেহেতু করতে পারে ডিভাইড, আর এ আসলে বি এর মাল্টিপল, বি এর যদি কোনো মাল্টিপল থাকে সেটা, প্লাস সি এর যদি কোনো মাল্টিপল থাকে সেটা, এটাকে আসলে ডিভাইড করতে পারবে, ঠিক আছে? সো 3 যদি 6কে ডিভাইড করতে পারে, 3 যদি 9কে ডিভাইড করতে পারে, 3 আসলে ধরেন 6 এর মাল্টিপল বাই 2 আর 9 মাল্টিপ্লাইড বাই 3, এটাকেও আসলে 3 ডিভাইড করতে পারবে, ঠিক আছে? এটাই বলে। সো আমার নর্মাল ডিভিজিবিলিটির যেই কাজ, সেই ডিভিজিবিলিটির জেনারেলাইজেশনগুলো আপনাকে আসলে দিচ্ছে থিওরেম 1, ঠিক আছে? আপনাকে যদি কোনো কিছু এভাবে প্রুফ করা লাগে, সেক্ষেত্রে উই অবভিয়াসলি উইল নট গো উইথ এক্সাম্পলস, রাদার উই উইল আর্গিউ উইথ দিস, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট হইল থিওরেম 2। থিওরেম 2 বলে হইল যে আপনার কাছে ধরেন পজিটিভ দুইটা ইন্টিজার্স আছে, সো আচ্ছা এ ডি ইজ
পজিটিভ ইন্টিজার্স, ওকে, সো পজিটিভ ইন্টিজার আছে, অ্যান্ড দেন আপনার ডি ক্যানট ডিভাইড এ, ঠিক আছে। সো এই ধরনের কাজ আছে যে এ আর ডি হলো আপনার জন্য পজিটিভ ইন্টিজার্স, if d and a are positive integers, d cannot divide a, ঠিক আছে, and যদি এরকম হয় then there exists q and r, ওকে। সো যেহেতু এটা ডিভাইড করতে পারতেছে না, সো এটাকে আমরা আসলে লিখতে পারি যে d cannot divide a, আর এই যে q and r এক্সিস্ট করতেছে, আরও দুটো ইন্টিজার q and r এক্সিস্ট করে, এগুলো আসলে দেখতে কীরকম, এখানে r এর ভ্যালু হইল আপনার 0 থেকে বড় অথবা সমান এবং d, ওকে। সো q and r এর ভ্যালু আমরা আসলে বাইর করব, ওকে, যে q and r এর ভ্যালু বেসড অন a and d, এই দুটো হলো আমার মেইন কাজ। সো এটা আসলে যেটাকে ফলো করে নর্মাল আমাদের ডিভিশনে যখন আমরা কোনো একটা নন ডিভিজিবিলিটি পাই, সেক্ষেত্রে আমাদের কোশেন্ট যেটা বাইর হয় সেটার পাশাপাশি আমাদের আসলে একটা রিমাইন্ডারও ক্রিয়েট হয়, তাই না? যদি এখানে এটা ডিভিজিবল হইতো, ডিভিজিবিলিটি যখন ট্রু হয়, সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডারের ভ্যালু আসে হলো 0, রাইট? সো এখানে আমাদের যদি ডিভিজিবিলিটি না হয়, সেক্ষেত্রে কিন্তু রিমাইন্ডারের একটা ভ্যালু থাকবে। এই জন্যই বলা হয়েছে যে এই কিউটাকে আসলে আমরা বোঝাই হলো কোশেন্ট, আরটাকে বোঝাই রিমাইন্ডার। সো রিমাইন্ডার কখনো 0 হইতে পারে, যদি ডিভিজিবল হইতো তাহলে 0 হইতো, আর যদি ডিভিজিবল না হয় সেক্ষেত্রে এটা 0-র চেয়ে বড় কোনো নাম্বার হবে। বাট এটা কি কখনো ডিভিজারকে ছাপায় যেতে পারবে কিনা, এখানে এরকম কোনো নাম্বার কি আসলে এইখানে লেখা সম্ভব কিনা যেটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হবে? সম্ভব না কিন্তু, তাই না? সো আপনার রিমাইন্ডার আইদার 0 হইতে পারে যদি ডিভিজিবল হয়, আপনার রিমাইন্ডার 1 হইতে পারে, 2 হইতে পারে, বাট রিমাইন্ডার কিন্তু কখনো 3 হবে না, ঠিক আছে? এখানে যেই নাম্বারে আপনি লেখেন না কেন, সো সেটা এখানে দেওয়া হয়েছে যে সবসময় ডিভিজারের চেয়ে আসলে কমই থাকবে, ওকে। সো এটা আসলে কিসের উপরে বেস করে? সো আমাদেরকে এখানে বলতেছে যে এই পার্টিকুলার ইকুয়েশনের উপরে বেস করে কাজ করে। এ দেখতে হবে আমার ডি মাল্টিপ্লাইড বাই কিউ প্লাস আর, এরকম দেখতে হবে, অ্যান্ড দেন আর ইজ আওয়ার রিমাইন্ডার, কিউ হইল আমার কোশেন্ট, ডি হইল আমার ডিভিজার, আর এ হইল আমার ডিভিডেন্ট। সো আমি যদি কিউ অ্যান্ড আর এর ভ্যালুগুলো বাইর করতে চাই উইথ জাস্ট এ অ্যান্ড ডি, ঠিক আছে, এ অ্যান্ড ডি এর যে ভ্যালু দেওয়া আছে সেটা দিয়ে আপনি কিউ অ্যান্ড আর এর ভ্যালু বাইর করতে চান, সেক্ষেত্রে কীভাবে কাজটা করা যায়? ধরেন 3 cannot divide 10, রাইট? 3 cannot divide 10। সো এটার ক্ষেত্রে আপনি যদি এটাকে এই পার্টিকুলার ইকুয়েশনে বসান, এটা দাঁড়াবে এরকম যে আপনার ডিভিজার হলো 3। সো আলটিমেটলি আপনি যদি ভাগ করেন, কোশেন্টের ভ্যালু কত আসবে? 3 3 9, আর রিমাইন্ডারের ভ্যালু আসবে 1। সো এই 3 এর 1 এভাবে মুখে মুখে না বের করে আপনি কিভাবে আসলে শুধুমাত্র এ অ্যান্ড ডি এর উপর ডিপেন্ডেন্ট হয়ে বাইর করতে পারেন, সেটার ইকুয়েশনগুলো আপনার আসলে ফর্ম করা লাগবে। সো আমি যদি 3টা চাইতাম তাহলে আমি কি করতাম? আমরা আলটিমেটলি 10কে কি করি? 10কে 3 দিয়ে ডিভাইড করি, সেটা দিয়ে ভাগ করলে আমি পাবো হলো আপনার 3.33। বাট 3.33 ইজ নট মাই কোশেন্ট হলো শুধুমাত্র 3। তার মানে এই ভ্যালুটাকে আপনি যদি ফ্লোর করেন, সেক্ষেত্রে আপনি যে 3 পাবেন, উইচ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দিস, রাইট? তার মানে আমরা যে কোশেন্ট পাইলাম, ওই কোশেন্টটা হলো আপনি যদি আপনার ডিভিডেন্টকে ডিভিজার দিয়ে ভাগ দেন, এটার যে ফ্লোর ভ্যালু হবে, সেই ফ্লোর ভ্যালু হবে আপনার কিউয়ের ভ্যালু, ওকে। অ্যান্ড দেন যখন আপনি রিমাইন্ডার বাইর করতে চাচ্ছেন, রিমাইন্ডার ইজ 1, সেটা যখন বাইর করতে চান, সেক্ষেত্রে আমরা কি করি? যে ডিভাইড করার পরে আমরা ওটাকে আবার ডিভিজারের সাথে মাল্টিপ্লাই করে আমাদের ডিভিডেন্ট থেকে বাদ দিতে হয়। সো এখানে যে কাজটা হবে আর কি। সো আলটিমেটলি এই 1টা বাইর করার জন্য কি করা লাগতো? এটা আমার জন্য এ, রাইট? সো এ থেকে আমাকে আসলে বাদ দিতে হবে কাকে? 10 থেকে আমাকে আসলে বাদ দিতে হবে
3 মাল্টিপ্লাইড বাই 3 এটা আপনি আসলে বাদ দিতে চান, তাই না? সো এখানে 10 এর ভ্যালু আসলে কি? 10 এর ভ্যালু হলো আমার জন্য এখানে a। 3 এর ভ্যালু কি? 3 এর ভ্যালু হলো যেটাতে আমি ডিভাইড করতেছি। আর এই 3টা কীভাবে প্রডিউস হয়েছে? এই 3টা প্রডিউস হয়েছে হলো a কে d দিয়ে ডিভাইড করার পরে যে ফ্লোর ভ্যালু আছে এটা নিয়ে প্রডিউস হয়েছে। তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার r। ওকে, সো রিমাইন্ডার হলো আপনার জন্য এখানে এই r এর ভ্যালুটা। ওকে, সো এখন এখানে যদি আমি a ডিভাইডেড বাই d এর ফ্লোর ভ্যালু না নিতাম, ফ্লোর ভ্যালু না নিলে আলটিমেটলি কী হইতো? এটার ভ্যালু হয়ে যেত 3.33। সো 10 মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই 3.33 যদি করেন রিমাইন্ডারের ভ্যালু কিন্তু 0 আসবে, বাট রিমাইন্ডার ইজ নট 0 ইন দিস কেস, তাই না? তো সেই জন্য ফ্লোর ভ্যালুটা নেওয়া জরুরি। সো এখন দেখেন আমি কিন্তু কিউ আমার এ আর ডি এর ভ্যালু দিয়ে কোশেন্টের ভ্যালু বাইর করা যাচ্ছে, অ্যান্ড রিমাইন্ডারের ভ্যালু আমার ডিভিডেন্টের কোশেন্ট দিয়ে বাইর করা যাচ্ছে। এই যে পার্টিকুলার কনসেপ্টটা, এটা আমরা সবাই বুঝি, বাট এটার একটা আলাদা নাম আছে। এইটার নাম হলো ডিভিশন অ্যালগোরিদম। ঠিক আছে, সো থিওরেম 2 আসলে বলা হয় ডিভিশন অ্যালগোরিদম। ঠিক আছে, সো এই পুরো জিনিসটা যেটা আমরা এখানে দেখলাম, এই প্রসেসটাকে ডিভিশন অ্যালগোরিদম বলে, এবং এটার বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। যেরকম এই থিওরেম 2 এর অলরেডি অ্যাপ্লিকেশন আমরা দেখে ফেলছি, যে বেস বিতে। বেস বিতে দেখেন এখানে এটার নাম হলো n ইকুয়াল বি কিউ প্লাস এ, আর আলটিমেটলি এটার আসলে a ইকুয়াল ডি কিউ প্লাস আর। সো আলটিমেটলি আমি কিন্তু এই কাজগুলাই করছি, তাই না? ডিভিডেন্টকে ডিভিজার দিয়ে ভাগ করে করে কোশেন্ট আর রিমাইন্ডার এখানে যেরকম বাইর করতেছি, সেরকম কিন্তু এখানে করছি, যে 101কে আমি 2 দিয়ে ভাগ করে করে কোশেন্ট আর রিমাইন্ডার বাইর করছি। এই পার্টিকুলার জায়গায় রিমাইন্ডারটা হলো আমার কাজ। হতে পারে এরকম কোনো জায়গা আছে যেখানে আমার কোশেন্টটা আমার কাজ। ঠিক আছে, যেরকম আপনাদের যে পার্টটা বাদ যাচ্ছে আপনাদের সিলেবাস থেকে, প্রাইম, জিসিডি, এলসিএম, জিসিডিও আবার এই ডিভিশন অ্যালগরিদম দিয়ে বাইর করা যায়। সেটার ক্ষেত্রে কিন্তু আমার কোশেন্টটা রিজার্ভ করা লাগতো। ঠিক আছে, তো এটা তো আর নাই। সো ডিভিশন অ্যালগরিদমে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে। সো এটা খুবই বেসিক একটা ধারণা হইলেও এটার অ্যাপ্লিকেশন আসলে হিউজ। সো ডিভিজিবিলিটির এটা হলো আপনাদের জন্য থিওরেম 2। সো বিফোর উই মুভ অন টু আদার থিওরেমস যেগুলো আমাদের আছে, এটা করার আগে আমরা আসলে যাব হলো আমাদের কিছু কি বলে কনগ্রুয়েন্স নিয়ে আমাদের কিছু জিনিসপত্র একটু শিখতে হবে। সেটা ফার্স্ট আমরা একটু বলে তারপরে we will go to other theorems. সো এখন আমরা দেখব হলো কনগ্রুয়েন্স রিলেশন বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, সো কনগ্রুয়েন্স রিলেশনে আমাদের যে কাজটা হবে, ওকে, সো আমার কাছে ধরেন 3টা ইন্টিজার আছে which is a b m। ওকে, a b m হইলো আমার জন্য পজিটিভ ইন্টিজার্স, 3টাই পজিটিভ ইন্টিজার। এখন কনগ্রুয়েন্স রিলেশনে ফার্স্টে আমরা এইভাবে বলি যে a is congruent to b modulo m। এই ধরনের কথাবার্তা বলা হয়। এখন এটা যে আমি লিখলাম, এই পার্টিকুলার কাজটাকে আমরা আসলে ইকুয়েশনে লিখি হলো এইভাবে, যে a is congruent to b mod m। সো এই যে আমি একটা রিলেশন লিখলাম, এই রিলেশনটার আসলে ডিফারেন্ট মিনিং আছে। ফার্স্ট মিনিং হলো এটাকে পড়া হয় এভাবে, ঠিক আছে, যে আমরা রিড করি হলো এভাবে। ওকে, সেটাকে এভাবে পড়া হয়। আর নেক্সট এটার ভিতরে এটাকে আরও একভাবে আমরা পড়ি। আগে কীভাবে পড়ি সেই জিনিসগুলো একটু লিখে নিই। এটাকে বলা হয় যে ইজ আ কি বলবো কনগ্রুয়েন্স, is a congruence where m is its modulo। এভাবেও পড়া হয় এটাকে। এখন এটা তো বুঝলাম যে এটাকে আমি কিভাবে আসলে রিড করি, বাট এটার মানে কি, কখন এই কনগ্রুয়েন্স রিলেশনটা আসলে এস্টাবলিশ হয়। আচ্ছা, কনগ্রুয়েন্স রিলেশন এস্টাবলিশ হয় যখন a আর b এই দুইটা ইন্টিজারকে যখন আপনি m দিয়ে ডিভাইড করবেন তখন আপনার রিমাইন্ডার সেম আসে, সেক্ষেত্রে একটা কনগ্রুয়েন্স রিলেশন এস্টাবলিশ হয়। ঠিক আছে, if we divide a and b আচ্ছা, if we divide a by m and divide b by m, then they produce same remainders।
ঠিক আছে, সেম রিমাইন্ডার যদি প্রডিউস করতে পারে, এ কে বি দিয়ে কে এম দিয়ে ডিভাইড করলেন একটা রিমাইন্ডার আসলো, বি কে এম দিয়ে ডিভাইড করলেন আরেকটা রিমাইন্ডার আসলো, দুটো রিমাইন্ডার যদি সেম হয় তাইলে বলা যায় এ আর বি আসলে একটা কনগ্রুয়েন্স রিলেশনে আছে যেখানে তাদের মড হলো এন। সো এটা আরেক ধরনের আপনার ভিজুয়ালাইজেশন টেকনিক, যেখানে আপনাকে দেওয়া হলো যেটা দেখে আপনি বুঝতে পারতেছেন এ আর বি কনগ্রুয়েন্স রিলেশনে আছে এবং তাদের ডিভিজার ছিল এন। ঠিক আছে, এবং এই ডিভিজারটা দিয়ে যখন ডিভাইড করা হয়েছে তাদের রিমাইন্ডারের ভ্যালু আসলে সেম আসছে। সো রিমাইন্ডারের উপরে বেস করে একটা রিলেশন ক্রিয়েট করা হয়েছে, এটাকে আসলে এখানে আমরা কনগ্রুয়েন্স রিলেশন বলতেছি। ওকে, অথবা এটাকে আমরা মডুলারিটিও বলি। ওকে, সো এটা একটা। নেক্সট আরেকটা কাজ আছে, সেটা হলো আরেকভাবে আপনি বলতে পারেন যে এরা আসলে কনগ্রুয়েন্স রিলেশনে আছে যখন if a minus b is divisible by m, ঠিক আছে। তো যখন এই ধরনের রিলেশন পাবেন যে দুইটা নাম্বারের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা যদি আবার m দিয়ে ডিভিজিবল হয় সেক্ষেত্রে একটা কনগ্রুয়েন্স রিলেশন হয়। সো আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝবো। সো এটাকে পড়া হয় a is congruent to b modulo m, বলা হয় থাকে is a congruence where m is its modulo, যদি রিমাইন্ডার সেম আসে তাহলে বলতে পারেন কনগ্রুয়েন্স রিলেশন আছে, অথবা দুইটা নাম্বারের যে ডিফারেন্স সেগুলো যদি m দিয়ে ডিভিজিবল হয় সেক্ষেত্রে আপনি কনগ্রুয়েন্স রিলেশন বলতে পারেন। কীরকম, ধরেন আপনার কাছে 12 cannot divide 17, right? তো 12 7 কে ডিভাইড করতে পারতেছে না। সো আমরা কিন্তু অলরেডি রিমাইন্ডার শিখে আসছি, তাই না? সো এখানে রিমাইন্ডারের ভ্যালু আমার এখানে 5 আসবে, রাইট? রিমাইন্ডার যদি আরও মনে করেন বড় ছিল, এখানে তো মুখে মুখেই করা যাচ্ছে, বাট বড় থাকলে 17 মাইনাস 12 মাল্টিপ্লাইড বাই 17/12, এটার যে ফ্লোর ভ্যালু এটা, সেটা করলে আমি আলটিমেটলি রিমাইন্ডারের ভ্যালু এখান থেকে 5 পাবো, তাই না? যদি আমি বলি যে 12 কি 5কে ডিভাইড করতে পারে না, ঠিক আছে। সো এখানেও আমার রিমাইন্ডারের ভ্যালু কত আসতেছে, 5 আসতেছে। সো দুই জায়গায় যেহেতু আমার রিমাইন্ডারের ভ্যালু 5 আসছে, সো আমি কি বলছি যে এই 12টা আসলে ডিভাইড করতেছে, তাই না? সো তার মানে 12 এখানে m এর মতো কাজ করতেছে, কাকে কাকে ডিভাইড করতেছে, a কে ডিভাইড করতেছে এখানে, আর b কে ডিভাইড করতেছে এখানে, এবং এই দুজনকে ডিভাইড করার পরেই আপনি রিমাইন্ডারের ভ্যালু আসলে সেম পাইছেন। সো রিমাইন্ডারের ভ্যালু সেম আসলে যে কনগ্রুয়েন্স রিলেশনটা আসে সেটা হলো দেখতে এরকম যে 17 is congruent to 5 mod 12, ঠিক আছে। সো গেল, আমরা কিন্তু এখানে বলছি যে যদি আমার এই পার্টিকুলার কাজটা সেম হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কনগ্রুয়েন্স রিলেশনে আছে, এটা কনগ্রুয়েন্সের সাইন। ওকে, সো এরকম যদি থাকে সেক্ষেত্রে আরেকটা কন্ডিশন আছে যে যদি দুইজনের ডিফারেন্সকে m দিয়ে ভাগ করা যায় সেক্ষেত্রে হবে। সো আমি যদি দেখি 17 আর 5 এদের যে ডিফারেন্স কিন্তু ইয়েস ইট ইজ ডিভিজিবল বাই 12 ক্যান ডিভাইড 12, রাইট? সো সেজন্য আমার আসলে এই কনগ্রুয়েন্স রিলেশনটা এস্টাবলিশড। ওকে, সো যে কোনো একটা যদি আপনি দেখেন যে কাজ করতেছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এদের মধ্যে আসলে কনগ্রুয়েন্স রিলেশন আছে। সেম গোজ ফর যদি আপনারা দেখেন যে 17 is congruent to 5 mod 6, সো এটা কি আসলে কনগ্রুয়েন্স কিনা, যদি কনগ্রুয়েন্স না হয় আমরা জাস্ট এটাকে ক্রস আউট করে দিই আর কি, ঠিক আছে, নন কনগ্রুয়েন্স। সো কনগ্রুয়েন্ট কিনা যদি চেক করতে চান সেক্ষেত্রে কী করা যায়, 17কে 6 দিয়ে আপনি ডিভাইড করতে পারেন, আপনার রিমাইন্ডার কত আসবে, 5, 6 দুগুণা 12, তারপরে 5 পেয়ে যাবেন। 5কে যদি 6 দিয়ে মড করেন কত পাবেন, 5 পাবেন। সো দুইটা রিমাইন্ডারই সেম পাচ্ছেন, তার মানে এরা আসলে কনগ্রুয়েন্স। যদি 17 - 5 করেন 12 পাবেন, তাই না? দিস ইজ অলসো ডিভিজিবল বাই 6, তার মানে আমার যে সেকেন্ড কন্ডিশন বলবো না, সেকেন্ড যে একটা চেকিং টেকনিক, এই চেকিং টেকনিক দিয়ে যদি দেখেন তাও কিন্তু এটা কনগ্রুয়েন্স রিলেশনটা সাস্টেইন করতেছে। 6 ক্যান ডিভাইড 12, রাইট? সেই কারণে। ওকে, সো কনগ্রুয়েন্স রিলেশনটা এই বেসিসে আসলে বানানো হয়েছে। এখন নেক্সট যতগুলি থিওরেম আছে সবগুলি আসলে এই কনগ্রুয়েন্স রিলেশনের উপরে বেস করেই বানানো। সো নেক্সট উই হ্যাভ আওয়ার, সবাই কি কনগ্রুয়েন্সটা বুঝতে পারছেন যে আমরা কাদেরকে আসলে কনগ্রুয়েন্স রিলেশন বলি? স্যার কোয়েশ্চেন দেখে মানে কোনটা ইউজ করবো বুঝবো কিভাবে? আসবো, আমরা সবগুলো থিওরেম দেখে আপনাদেরকে এক্সাম্পল দেখাই দেব, তাহলেই বুঝবেন। যে কোনো একটা ধরেন চেকিংই করতেছেন, আমি তো মাত্র চেকিংয়ে দেখাইলাম, যে কোনো একটা চেকিং করলেই হবে, ঠিক আছে, কারণ দুইটাই এক্স্যাক্টলি সেম ওয়েতে কাজ করে, এটা আপনার চয়েস। থিওরেম 3 বলে যে যদি a is congruent to b
mod m হয় this is possible if and only if a mod m is equal b mod which is actually true, তাই না? a mod m তার মানে a কে m দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডার পাবেন, b কে mod করলে যে রিমাইন্ডার পাবেন, এই দুইটা সেম হইলেই আপনি শুধুমাত্র এদের কনগ্রুয়েন্ট রিলেশন বলতে পারেন। এটা কিন্তু অলরেডি আমরা এই যে এখানে দেখেই আসছি, তাই না? এই থিওরেম 3টাই আমি কি আসলে এখানে স্টেট করছি না? ঠিক আছে, সো দিস ইজ থিওরেম 3 ইজ অ্যাকচুয়ালি আ ডেফিনেশন অফ কনগ্রুয়েন্স রিলেশন, আর কিছু না। ঠিক আছে, সো এটা যে হবে এটা এখানে আপনাকে আরেকবার রিইটারেট করছে থিওরেম 3তে, বাট থিওরেম 3 ছাড়া কিন্তু আপনাকে আমি কনগ্রুয়েন্স রিলেশন বুঝাইতে পারবো না। ওকে, এই ডেফিনেশনটার উপরে বেস করে একটা কনগ্রুয়েন্স রিলেশন এস্টাবলিশড। সো এটাই থিওরেম 3। থিওরেম 4 কি বলে? থিওরেম 4 বলতেছে যে যদি সেম এই পার্টিকুলার কন্ডিশনটা যদি ঠিক হয়, ঠিক আছে, সো বি মডিউলো এম a is congruent to b mod m, এটা যদি হয়, এটা তখনই সম্ভব হবে যদি আপনি a যে নাম্বারটা আছে এটাকে যদি আপনি b প্লাস কে এম এই আকারে যদি আপনি প্রকাশ করতে পারেন, তখনই যায় শুধুমাত্র এই কনগ্রুয়েন্স রিলেশনটা সম্ভব, যেখানে k is an integer. Positive negative doesn't matter, but k must be an integer. ঠিক আছে, এভাবে যদি দেখানো যায় সেক্ষেত্রে আপনি এটাকে কনগ্রুয়েন্স রিলেশন বলতে পারেন। যেরকম আমরা এটাকে কিন্তু কনগ্রুয়েন্স রিলেশন বলছি, তাই না? 17 is congruent to 5 mod 6, সো তার মানে 17কে আমার এইভাবে লিখতে পারতে হবে। সো বি এর ভ্যালু কত এখানে? বি এর ভ্যালু ইজ 5 প্লাস কে এর কোনো একটা ভ্যালু হবে, বাট এম এর ভ্যালু ইজ শিওর 6, রাইট? সো তার মানে এমন কোনো কে এর ভ্যালু এখানে সম্ভব। তো কত? এখানে আপনি কে এর ভ্যালু যদি 2 দেন, কে এর ভ্যালু 2 বসাইলেই ইটস পসিবল যে 5 প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 6, সো 12 প্লাস 5 17 আসতেছে। ঠিক আছে, সো এটাই হলো আপনার এখানে কাজ। সো এই পার্টিকুলার যে ইকুয়েশন আছে এভাবে যদি লিখতে না পারেন সেক্ষেত্রে কনগ্রুয়েন্স রিলেশন বলা যাবে না। ওকে, সো এটা হলো থিওরেম 4। দেন উই হ্যাভ আওয়ার থিওরেম 5। আচ্ছা, এখন দেখেন আমরা যে পার্টিকুলার 3 আর 4 দেখলাম, এই 3 আর 4 কি আসলে আমার কনগ্রুয়েন্সের চেকারের মতো কাজ করতেছে না? আপনি একটা চেকিং এরকম হইতে পারে যে আপনি যদি এ কে এম দিয়ে ডিভাইড করেন, রাইট, বি কে এম দিয়ে ডিভাইড করেন, ইউ গেট সেম রিমাইন্ডার, দেন ইটস এ কনগ্রুয়েন্স রিলেশন। যদি আপনি এ কে বি প্লাস কে এম আকারে লিখতে পারেন সেক্ষেত্রেও এটা একটা কনগ্রুয়েন্স রিলেশন। এ মাইনাস বি কে যদি আপনি এম দিয়ে ডিভাইড করতে পারেন সেক্ষেত্রেও এটা একটা কনগ্রুয়েন্স রিলেশন। তার মানে এই প্রত্যেকটাই কিন্তু আপনার এখানে আসলে ইজ ওয়ার্কিং জাস্ট লাইক এ চেকার। ঠিক আছে, সো checker for congruence relation. ওকে, সো এটা একটু মনে রাখতে হবে। সো বিভিন্ন সময় আপনাদের চেকিং করতে হইতে পারে, সো এই চেকারগুলো আপনি আসলে ইউজ করবেন। সো এটা একটা চেকার, রাইট? দিস ইজ অলসো আ চেকার। সো দিস ইজ অলসো আ চেকার। ঠিক আছে, আর এটা তো সেম কথাই, দুইটাই সেম কথাই বলতেছে। সো এটা এখানে রাখেন আর এখানে রাখেন, সেম। সো এই তিনটা চেকিং পয়েন্ট আছে, যে কোনো একটা দিয়ে আপনি চেকিং করলেই বুঝে যাবেন যেটা কি কনগ্রুয়েন্স রিলেশন হইতে পারবে নাকি পারবে না। ওকে, সো লেটস মুভ অন টু থিওরেম 5। থিওরেম 5 হলো আমাদের এই যে পার্টিকুলার কনগ্রুয়েন্স রিলেশন আছে এটার কিছু ম্যানিপুলেশন সম্ভব, সেই ম্যানিপুলেশনগুলো আমরা দেখব। ঠিক আছে, সো একটা কাজ হলো যে যদি আপনার কাছে এরকম থাকে যে a is congruent to b mod m, a is congruent to b mod m, এটা আছে, and then আরেকটা কনগ্রুয়েন্স রিলেশন আপনার আছে যে এখানে বলতেছে যে c is congruent to d mod m, মানে দুইটার মডিউলও আসলে সেম, বাট যে ইন্টিজারগুলো আছে সেই ইন্টিজারগুলো আসলে ডিফারেন্ট। এরকম যদি হয় সেক্ষেত্রে এই দুইজনকে একসাথে করে আসলে দুইটা ম্যানিপুলেশন সম্ভব। এটা হলো একটা a প্লাস বি
is also, sorry, a plus c is congruent to b plus d mod m। এটা একটা সম্ভব। আরেকটা ম্যানিপুলেশন সম্ভব, সেটা হলো যদি এদেরকে মাল্টিপ্লাই করা হয়। সো a c is congruent to b d mod m। সো দুইটা কনগ্রুয়েন্স রিলেশন যদি থাকে অলরেডি স্ট্যাবলিশড, দুইটা কনগ্রুয়েন্স রিলেশন থাকলে আরও দুইটা কনগ্রুয়েন্স রিলেশন আসলে বানানো সম্ভব সেটা থেকে। ঠিক আছে, দুজনকে আমি যোগ দিয়ে একটা কনগ্রুয়েন্স রিলেশন বানাতে পারি, সেটাও সাস্টেন করবে। আবার আমি এদেরকে গুণ দিয়েও আরেকটা কনগ্রুয়েন্স রিলেশন বানাতে পারি, ওইটাও ঠিকঠাক কনগ্রুয়েন্স হবে। ঠিক আছে, অ্যান্ড কনফিউশন থাকলে আমরা সেটাকে চেকার দিয়ে চেক করে দেখতে পারি যে আসলে হয়েছে কিনা। হবে, যেগুলো থিওরেমের আন্ডারে লেখা হয়েছে তার মানে কি ইটস অলরেডি ফুল প্রুফড। ওকে, সো এটা একটা ম্যানিপুলেশন সম্ভব। এটা ছাড়াও আপনাদের আরেকটা ম্যানিপুলেশন অনেক বেশি ইউজ হয়, সেটা হলো যদি এটা ট্রু হয়, যদি এটা ট্রু হয় সেক্ষেত্রে আরও কিছু জিনিস এটার সাথে ট্রু, যেরকম আপনি অন্য কিছু যোগ দিলে যেরকম এটা ঠিকঠাক থাকতেছে, আপনি যদি এ এর সাথে আর বি এর সাথে সেম জিনিস যোগ দেন, a plus k will also be congruent to b plus k mod m। বুঝতে পারতেছি? অ্যান্ড সেম যদি এরকম এই জিনিসটা থাকে, এই কনগ্রুয়েন্স রিলেশনটা যদি ঠিক হয়, এটার সাথে আপনি সেম জিনিস মাল্টিপ্লাইও করতে পারেন। সো a k is also congruent to b k mod m। ঠিক আছে, সো এই পার্টিকুলার যেগুলি আছে, এটা এটা তারপরে এই দুইটা, এগুলাই হলো আপনার মোস্টলি ইউজ হয়। ঠিক আছে, মোস্টলি ইউজড, এগুলোকে আমরা বলি হলো অ্যালজেব্রিক ম্যানিপুলেশন অফ কনগ্রুয়েন্স। ওকে, সো এই পার্টিকুলার ম্যানিপুলেশনগুলোই বেশি ইউজ হয়। বাট এটা ছাড়াও আপনাদের আরও কিছু করলারি আছে থিওরেম 5-এর। ঠিক আছে, সো সেই করলারিগুলো হলো এরকম যে ওটা থেকে আসলে কোয়েশ্চেন প্রডিউস করা স্টাফ, বাট আপনাদের ঠিকঠাকই একটা ভালো ধারণা দিবে যে কনগ্রুয়েন্স আসলে আরও কীভাবে আসলে ডাইভার্স যে কনগ্রুয়েন্স রিলেশনটা, এটা আসলে আপনারা বুঝতে পারবেন। সো এটা আমি লিখে দেখাই দিই। ঠিক আছে, সো একটা হলো এ, যদি আপনাকে বলা হয় যে এ প্লাস, মানে এই পার্টিকুলার কনগ্রুয়েন্স রিলেশনটা ধরেন সাস্টেন অলরেডি করতেছে যে এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মড এম, তো সেক্ষেত্রে এইটাও সবসময় ট্রু হবে যে এ মড এম উইল বি ইকুয়াল টু এ মড এম প্লাস বি মড এম। ঠিক আছে, সো এটার যেই পার্টিকুলার ভ্যালু, এটাকে যদি আপনি আবার এম দিয়ে মড করেন, ভ্যালু সেম আসবে। ঠিক আছে, সো সিমিলারলি যদি যোগ না দিয়ে গুণ হইতো, গুণ হইলেও সেম ভ্যালু দেয় এটা। ঠিক আছে, যে এই পার্টিকুলার কনগ্রুয়েন্স রিলেশনটা যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয়, সেক্ষেত্রে এই পার্টিকুলার ইকুয়েশনগুলো আসলে সেম সেম ভ্যালু দিবে আপনাকে। ওকে, সো ইকুয়াল না কনগ্রুয়েন্ট। ওকে, সো কনগ্রুয়েন্ট না ইকুয়াল, ও আচ্ছা, এটা তো করলারি। ঠিক আছে, যে পার্টিকুলার থিওরেমগুলোর ভিতরের জিনিসগুলো আপনাকে আসলে কনগ্রুয়েন্স রিলেশন দিচ্ছে, এগুলো আপনাকে ইকুয়ালিটি দেয়। ঠিক আছে, সো এইগুলো হলো আপনার থিওরেম 5-এর করলারি। সো আপনার এই ভ্যালুগুলো সেম আসবে। ঠিক আছে, সো ভ্যালু সিমিলার, সেই লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু আসলে এক্স্যাক্টলি সেম আসে, এটা দিয়ে এটা বোঝাচ্ছে। ঠিক আছে, আর এই চারটা আসলে আমরা ম্যানিপুলেশনে ইউজ করব, ডিফারেন্ট ম্যানিপুলেশন। ওকে, সো এই থিওরেমগুলো তো বুঝলাম, বাট কোয়েশ্চেন আসলে কি আসবে, আমি আসলে অ্যান্সার কি করব, সেটা হলো কথা। এরকম কিছু কোয়েশ্চেন্স আসে যে ধরেন আমি একটু কপি করে নিয়ে আসি। সো ধরেন এটা আমাকে বাইর করতে বলছে যে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ইফ a is congruent to 11 mod 21 আর
আর কন্ডিশন দেওয়া আছে হইলো যে এর ভ্যালুটা 90-এর চেয়ে বেশি 110-এর চেয়ে কম হবে। সো এখন আমি কিন্তু নর্মাল কনগ্রুয়েন্স বা মডুলার অ্যারিথমেটিকে আমি কিন্তু চাইলেই এটাকে লেফট রাইট করে এর ভ্যালু খুঁজে বের করতে পারবো না, কারণ এই মডুলারিটিটা কিন্তু মানে ড্রপ করতে পারবেন না কনগ্রুয়েন্সে, রাইট? সো আমাকে আসলে ট্রেডিশনাল অ্যালজেব্রাতে যাইতে হবে, যেখানে আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে সাইড চেঞ্জ করে এর ভ্যালু আসলে বাইর করতে পারবো। সো এই কাজটা করার জন্য আপনাদের দেখেন এই যে থিওরেমগুলো দেওয়া আছে, এই থিওরেমগুলো আপনাকে আসলে হেল্প করবে। থিওরেম 3 তো আমাকে আসলে ডেফিনেশনই দিচ্ছে, সো ইট ডাজন্ট হেল্প। বাট যখন এই পার্টিকুলার কনগ্রুয়েন্স রিলেশনটা আছে, দেখেন কনগ্রুয়েন্স থেকে কিন্তু আমি চাইলে আমার ট্রেডিশনাল অ্যালজেব্রায় মুভ করতে পারতেছি, তাই না? এটার সাথে এটার রিলেশন আছে। সো আমার কাছে যখন এই পার্টিকুলার কন্ডিশনটা দিচ্ছে, তার মানে এটাকে আমি যদি একটা ইকুয়েশনে ফর্ম করতে চাই জাস্ট টু ফাইন্ড আউট এর ভ্যালু, তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা বলতে পারি যে a is actually equal to b plus km according to our theorem 4, right? So এর ভ্যালু এখানে কত দেওয়া আছে জানি না আমি এর ভ্যালু, রাইট? b কত দেওয়া আছে -11, k এর ভ্যালু we'll have to find out, m এর ভ্যালু 21, রাইট? সো এখন কথা হলো আমি তো একটার ভ্যালু বাইর করতে চাই, বাট আমার এই পার্টিকুলার ইকুয়েশনে আমার আননোন ভ্যালু হয়ে গেছে দুইটা, এও জানি না কেও জানি না। সো এখন কিন্তু এর ভ্যালু বাইর করা যাচ্ছে না, বাট উই ক্যান অ্যাকচুয়ালি টেস্ট আউট কে এর ভ্যালু, কারণ আমার কাছে এর রেঞ্জটা আসলে গিভেন, ঠিক আছে? সো এর রেঞ্জ যদি গিভেন থাকে, কে এর আমি ডেফিনেশন জানি যে কে ডেফিনেশন হলো কে হ্যাজ টু বি অ্যান ইন্টিজার, তাই না? আমরা এখানে লিখছিলাম যে কে হ্যাজ টু বি অ্যান ইন্টিজার, এটা আমরা শিওর। সো আমি বিভিন্ন ইন্টিজার ভ্যালু আসলে ট্রাই আউট করে দেখতে পারি যে এই রেঞ্জের মধ্যে আমার আসলে কোনটা পড়ে, ঠিক আছে? সো কে যদি আপনার জন্য এখানে 4 হয়, কে 4 হইলে আপনার ভ্যালু কত দাঁড়ায়? আপনার এর ভ্যালু দাঁড়াবে হলো -11 প্লাস 84, which is obviously not greater than 90, right? So এটা কাজ করতেছে না। যখন আপনি k equal 5 নিচ্ছেন, এর ভ্যালু -11 প্লাস 105, so yeah, it was somewhat land এই রেঞ্জের মধ্যে কোথাও একটা, ঠিক আছে? তার মানে k is equal to 5 acceptable. So multiple a এর ভ্যালু সম্ভব কিনা? So k এর ভ্যালু 6 হইলে কত হয়? a -11 plus 126, right? So এটা সম্ভব না, রাইট? 126 থেকে -11 দিলে এটা আবার 110 কে সারপাস করে যায়। সো k এর যে ইন্টিজার ভ্যালুর রেঞ্জ, এটার এই 4ও সম্ভব না, 6ও সম্ভব না, তার মানে এক্স্যাক্টলি 5ই লাগবে আমার। সো -11 প্লাস 5 multiplied by 21 gives us 94, তার মানে এর ভ্যালু হলো 94। এই রিলেশনটা হলো 94 is congruent to -11 mod 21, ঠিক আছে? সো এই তো এভাবে আপনাকে ভ্যালু খুঁজে বের করতে হইতে পারে, রাইট? সো ভ্যালু খুঁজে বের করলাম, কেন আমি এখানে আসলে থিওরেম 4টা ইউজ করছি এটা আমি অলরেডি আপনাদেরকে বললাম বুঝায়। সো সেটা জাস্ট আমি এখানে একটু লিখে রাখি যে থিওরেম 4 ইউজ হয়েছে কারণ হলো আমরা এখানে কনভার্ট করতে চাচ্ছিলাম কনগ্রুয়েন্স রিলেশনটাকে একটা ট্রেডিশনাল অ্যালজেব্রাতে, নাহলে সাইড চেঞ্জ সম্ভব না। সাইড চেঞ্জ করতে পারবেন, বাট এই মডুলারিটিটাকে ড্রপ করতে পারবেন না। সো ড্রপ না করলে কিন্তু এটা অ্যালজেব্রার মতো ইকুইভ্যালেন্ট ভ্যালু আপনাকে আসলে দিতে পারতেছিল না। ওকে, সো সেই জন্য আমরা মুভ করছি। সো আরেক ধরনের কাজ হইতে পারে, সেটা হলো এই ধরনের কোয়েশ্চেন, যেখানে আপনাকে বলতেছে যে প্রুফ করতে হবে যে এই পার্টিকুলার কনগ্রুয়েন্স রিলেশনটা যদি থাকে, এই কনগ্রুয়েন্স রিলেশনটা থাকলে এই কনগ্রুয়েন্স মানে লেটার যে কনগ্রুয়েন্স রিলেশনটা আছে এটা যে ঠিক, এটা আপনার প্রুফ করা লাগবে, ঠিক আছে? সো এটা আমরা চেকার দিয়ে ফার্স্টেই করব না, আমাকে এইটা থেকে আসলে ডিরাইভ করতে হবে এই পার্টিকুলার কনগ্রুয়েন্স রিলেশনটা। সো আমরা জানি যে প্রথম দুইটা তো আর আমাকে কোনো ডিরাইভেশন দিচ্ছে না, তো ডিফাইন করতেছে কনগ্রুয়েন্স রিলেশনকে। থিওরেম 5টা হলো আমার জন্য অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, তাই না, কনগ্রুয়েন্সের। সো এটার ভিতর থেকে আমি আসলে কাজ করব। এখন আমার যদি একটা গিভেন কনগ্রুয়েন্স থেকে অন্য একটা কনগ্রুয়েন্স আসলে শিফট করা লাগে, সেক্ষেত্রে আমি চাইলে ওদেরকে ব্রেকডাউন করতে পারতাম এভাবে। আমি যদি ওদেরকে একটা মাল্টিপলের মতো করে আসলে লিখতে পারি, মাল্টিপলের মতো করে লিখলে আমি এখান থেকে কি দুইটা কনগ্রুয়েন্স রিলেশন আসলে ডিরাইভ করতে পারি। অথবা আমি যদি এদেরকে যোগ আকারে লিখতে পারি, সেক্ষেত্রেও আমি এদের থেকে দুইটা কনগ্রুয়েন্স রিলেশন বের করতে পারবো। সো এখান থেকে আমরা ফার্স্টে দেখি মাল্টিপল দিয়ে আসলে ট্রাই করে দেখি যে আমি 40 থেকে আসলে 3তে যাইতে চাচ্ছি, তাই না? তার মানে 40কে কি আমার এমনভাবে ভাঙতে হবে যেন এটা 3 এর মাল্টিপল হয়। এটা কি কখনো সম্ভব?
40 is never a multiple of 3 কারণ কি কারণ 3 cannot divide 40 রাইট সো তার মানে আমি চাইলেই 40 কে 3 এর মাল্টিপল হিসেবে লিখতে পারবো না 16 কেও আমি কি কখনো 9 এর মাল্টিপল হিসেবে লিখতে পারবো এটাও সম্ভব না সো তার মানে আমার এই যে অপশনটা ছিল এই অপশনটা কিন্তু আমার আর বাদ এই অপশনটা নিয়ে আমি কাজ করতে পারতেছি না সো এটা নিয়ে যদি কাজ করতে না পারি আমার কাছে আরেকটা অপশন আছে সেটা হলো আমি যদি এইভাবে ওদেরকে সাম আকারে লিখতে পারি তাহলে আমি কাজ করতে পারবো তো সেটা ট্রাই করি সো আমি 40 কে আসলে 3 তে কনভার্ট করতে চাচ্ছি তার মানে আমি 40 কে লিখতে পারি হলো 3 প্লাস 37 ওকে 16 কে আমি কোথায় কনভার্ট করতে চাচ্ছি 9 এ সো 16 কে আমি লিখতে পারি হলো 9 প্লাস 7 okay so 3 plus 37 is congruent to 9 plus 7 mod 6 okay সেখান থেকে তাহলে আমি এখন দুইটা পার্টিকুলার congruence relation পাবো first one is 3 is congruent to 9 mod 6 তারপরে আরেকটা congruence relation আসবে সেটা হলো 37 is congruent to 7 mod 6 ওকে এখন এটা তো অলরেডি আপনার প্রুফ করতে বলছে সো প্রুভ হয়ে গেল বাট আপনি যদি চান যে না এটা আপনার বাই প্রোডাক্ট হিসেবে আসছে যে 37 ইজ এটা আপনি আর ইউজ করবেন না কারণ আপনার তো অ্যান্সার এটা ঠিক আছে সো বাই প্রোডাক্টের মধ্যে থাকে এখন ওইটাও যদি আপনি চেক করে দেখতে চান যে এটা কি আসলে কনগ্রুয়েন্ট কি না কনগ্রুয়েন্ট আপনি কেমনে চেক করা যায় তিনটা ওয়ে আছে রাইট ফার্স্ট ওয়ান ইজ 37 mod 6 এটার ভ্যালু কত 37 mod 6 ভ্যালু ইজ 636 1 রাইট এটা আর হইলো 7 mod 6 mod 6 ইজ অলসো 1 তার মানে দুইটা রিমাইন্ডারই যেহেতু আপনার জন্য সেম আসছে তার মানে কনগ্রুয়েন্স রিলেশনটা ঠিক আছে আরেকটা চেকিং কি হতে পারে 37 কে কি আমার 37 কে কি আমি 7 প্লাস কে মাল্টিপ্লাইড বাই 6 এই আকারে লিখতে পারি কি না সম্ভব 5 6 30 আর সাথে হলো 7 তার মানে কে এর ভ্যালু যদি 5 হইতো সেক্ষেত্রেই করা যাবে রাইট তার মানে আপনি চেক করে দেখলেন যে এটাও সম্ভব আরেকটা কি আছে থার্ড আমার আরেকটা চেকিং আছে সেই চেকিংটা হলো যে আমার যদি 37 মাইনাস 7 এটা কি আসলে 6 দিয়ে ডিভিজিবল কিনা ডিভিজিবল 6 ক্যান ডিভাইড 30 সো ঠিক আছে সো আমার যে তিনটা চেকার যে আমরা শিখছিলাম এই তিনটা চেকারের তিনটা দিয়েই আপনি চেক করে যে কোনো একটা দিয়ে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার এই কনগ্রুয়েন্স রিলেশনটা সাস্টেইন করে কিনা আর এটা তো করতেইছে ঠিক আছে যে 3 mod 6 কত 3 9 mod 6 কত 3 তার মানে দুইটা রিমাইন্ডারে যেহেতু সেম তার মানে এই কনগ্রুয়েন্স রিলেশনটাও ঠিক আছে সো কনগ্রুয়েন্স রিলেশনের চেকও আপনার করতে হতে পারে ওকে সো এই তো এই ধরনের কাজে আসবে যে আইদার আপনাকে কোনো একটা আননোন ভ্যালু বের করতে হবে ইউ উইল হ্যাভ টু শিফট ফ্রম মডুলার অ্যারিথমেটিক্স টু ট্রেডিশনাল অথবা আপনাকে এভাবে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন দিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে কোনটা পসিবল সেটা আপনাকে আসলে দেখতে হবে খুঁজে ঠিক আছে সেম এইরকমভাবে যদি সলভ করা যেত ইটস অলসো ফাইন সো আপনি যে ধরনের করলারি ইউজ করেন করলারি না আপনি থিওরেম ইউজ করেন সেটা আপনার মেনশন করতে হবে এমন কোনো কথা নেই বাট ওই থিওরেমগুলো জানলে আপনি আসলে বুঝতে পারবেন যে পাঁচটা থিওরেম আসলে কীভাবে কাজ করে এই 3 4 5 ইজ বেসড অন কনগ্রুয়েন্স আর 1 আর 2 ইজ বেসড অন পিওর ডিভিজিবিলিটি ঠিক আছে সো মডুলারিটির পার্ট হলো এখান থেকে কনগ্রুয়েন্স থেকে আর ফার্স্টের দুইটা হলো আপনার ডিভিজিবিলিটির আন্ডারে পড়তেছে ঠিক আছে সো দিস অ্যাকচুয়ালি র্যাপস আপ আর ফাইনালের সিলেবাস আর এই পর্যন্ত আপনাদের হলো নেক্সট টিউসডেতে কুইজে থাকবে ঠিক আছে সো পারমিউটেশন কম্বিনেশন থেকে একটা কোয়েশ্চেন আর হলো এই যা পড়ছেন গত ক্লাস থেকে আজকে পর্যন্ত এটার উপর একটা কোয়েশ্চেন থাকবে আজকের পার্টে কিছু কোয়েশ্চেন থাকলে বলতে পারেন